বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। মার্কিন শুল্কের নতুন নীতিতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের বাণিজ্যিক অবস্থানে এসেছে বিপরীত পরিবর্তন। ভারতে বাড়ানো হয়েছে শুল্ক আর পাকিস্তানের জন্য কমানো হয়েছে করের হার। ফলে দুই দেশের বাজারে সৃষ্টি হয়েছে ভিন্ন ধর্মী প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুল্কের নতুন নীতিতে কাঁপছে বিশ্ববাজার, কিন্তু এই টালমাটাল সময়ে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ভাগ্য গিয়েছে দুই মেরুতে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ভারতের ওপর শুল্ক বাড়িয়ে করা হয়েছে 25%। অন্যদিকে পাকিস্তানের জন্য তা কমিয়ে আনা হয়েছে 19%। একই সঙ্গে পাকিস্তানের জন্য এসেছে বিনিয়োগ বৃদ্ধির আশ্বাসও। মার্কিন এই পদক্ষেপে হতাশ ভারতের ব্যবসায়ী মহল, বিশেষ করে পোশাক ও অলংকার শিল্প পড়েছে বড় ধাক্কায়। এক ভারতীয় ব্যবসায়ী বলছেন, আমরা ভেবেছিলাম শুল্ক হয়তো 20%-এর নিচে থাকবে, এখন প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামের চেয়ে। এদিকে শুল্ক হ্রাস আর মার্কিন বিনিয়োগের খবরে খুশির হাওয়া পাকিস্তানে। ইসলামাবাদে এক ব্যবসায়ী বলছেন, এটা শুধু চুক্তি নয়, বরং দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াবে, রপ্তানি বাড়বে আমদানির চেয়ে। বিশেষত জ্বালানি, প্রযুক্তি ও খনিজ খাতে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের জন্য এ চুক্তি যেমন ইতিবাচক, তেমনি ভারতের জন্য এটা এক অর্থনৈতিক সতর্ক বার্তা। তাদের পরামর্শ, অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা এখন ভারতের জন্য জরুরি, নয়তো বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। ভারত ও পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিপরীতমুখী বাণিজ্য বার্তা শুধু অর্থনীতির খাতেই নয়, দীর্ঘমেয়াদী রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে বলে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইফফাত আরা মিথিলা, নাগরিক। রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করছে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের জেরে এমন পদক্ষেপ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাশ্বতী সরকার জানাচ্ছেন বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুরুতে 50 দিন সময় বেঁধে দিলেও পরে হুট করেই কমিয়ে 12 দিন নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে যুদ্ধ না থামালে নেবেন কঠোর পদক্ষেপ। এর মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। 80-র দশকে ডেড হ্যান্ড নামক একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা তৈরি করে সোভিয়েত ইউনিয়ন, যার মূল উদ্দেশ্য শত্রুর আঘাতে যদি কোনোভাবে সোভিয়েত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস হয়ে যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হয়। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দেয়া সেই আলটিমেটাম ও শুল্ক হুমকির জবাবেই এই হুমকি দেন মেদভেদেব, আর এতেই চটে বসেন মার্কিন প্রেসিডেন্ট। পরদিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প জবাব দেন, বলেন এই উস্কানির জবাবে যথাযথ অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মেদভেদেবের মূর্খ ও জ্বালাময়ী কথাগুলো যেন অনিচ্ছাকৃত পরিণতি ডেকে না আনে, তাই এই ব্যবস্থা। তবে সাবমেরিনগুলো পরমাণু শক্তিচালিত নাকি পরমাণু অস্ত্রধারী তা তিনি স্পষ্ট করেননি। এ ব্যাপারে ক্রেমলিন এখনো কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বিবৃতিতে মস্কোর শেয়ার বাজারের দরপতন হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক। জন্মহার হ্রাসে বিপাকে চীন। 3 বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে নগদ সহায়তা দিচ্ছে সরকার। লক্ষ্য, সন্তান জন্মে উৎসাহ বাড়ানো ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষা। জন্মহার হ্রাস এখন চীনের অন্যতম বড় মাথা ব্যথা। এই সংকট মোকাবেলায় 3 বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য আর্থিক সহায়তা ঘোষণা করল দেশটির সরকার। সরকারি হিসাব বলছে, এখন থেকে 3 বছরের নিচে জন্ম নেয়া প্রতিটি শিশুর পরিবার পাবে বছরে 3,600 ইউয়ান, অর্থাৎ প্রায় 61,000 টাকা। 3 বছরে এই সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় 2 লাখ টাকার সমান।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এই কর্মসূচি দেশটির প্রথম সার্বজনীন জন্মভিত্তিক ভর্তুকি ব্যবস্থা। প্রায় 2 কোটি পরিবার এই উদ্যোগের আওতায় আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সহায়তার সর্বোচ্চ পরিমাণ ধরা হয়েছে 10,800 ইউয়ান, প্রায় 1,85,000 টাকা। 2024 সালের জানুয়ারি থেকে কার্যকর হলেও যেসব শিশু 2022 থেকে 24 সালের মধ্যে জন্ম নিয়েছে তাদের পরিবারও পাবে এই সুবিধা আংশিক সহায়তার ভিত্তিতে। চীনের জন্মহার কমছে দীর্ঘদিন ধরেই। সমালোচিত এক সন্তান নীতি অনেক আগেই বাতিল হলেও জন্মদানে আগ্রহী নয় বর্তমান প্রজন্ম। সন্তান প্রতিপালনে উচ্চ ব্যয়, কর্মজীবী নারীদের জন্য পর্যাপ্ত সুবিধা না থাকা এবং সামাজিক চাপ এই অনাগ্রহের পেছনে অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই নানা ধরনের প্রণোদনা চালু করেছে। উত্তরাঞ্চলের হোহট শহরে যেমন 3 সন্তানের পরিবারকে প্রতি শিশুর জন্য দিচ্ছে 1 লাখ ইউয়ান পর্যন্ত। শেনিয়াং শহর দিচ্ছে মাসিক 500 ইউয়ান ভাতা। চীনের ইউয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে দেশটিতে একজন শিশুকে 17 বছর পর্যন্ত বড় করতে খরচ হয় গড়ে $75,700, যা বিশ্বের মধ্যে অন্যতম বেশি। চীনের 140 কোটিরও বেশি জনসংখ্যার বড় একটি অংশ এখন প্রবীণ। এর ফলে শ্রমশক্তির ঘাটতি, স্বাস্থ্য ব্যবস্থার চাপ এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে জন্মভিত্তিক ভর্তুকি কর্মসূচি চীনের সামাজিক কাঠামো ও অর্থনীতিকে চাঙ্গা করার একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জিহাদুল ইসলাম, নাগরিক। 127 বছর পর ভগবান বুদ্ধের পবিত্র পিপরাওয়া রত্ন ভারতে ফিরেছে। সোথভির নিলাম বাতিলের পর ভারতের গোদরেজ গ্রুপ এই রত্ন কিনে দেশে ফিরিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। 1898 সালে উত্তরপ্রদেশের পিপরাওয়ায় বুদ্ধের জন্মস্থান কপিলবস্তুর কাছে একটি স্তূপ থেকে প্রায় 1800 মুক্তা, রুবি, নীলকান্তমণি ও সোনার অলংকার সহ এই রত্ন খুঁজে পান উইলিয়াম ক্যাক্সটন পেপ্পে। এর সঙ্গে ছিল বুদ্ধের দেহাবশেষ বলে মনে করা হাড়ের টুকরো। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে এর অধিকাংশ কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে পাঠানো হয়, তবে 300টি রত্ন পেপ্পে পরিবারের কাছে থেকে যায়। এবছর হংকংয়ে সোথবির নিলামে এগুলো বিক্রির ঘোষণার পর ভারত সরকারের কূটনৈতিক ও আইনি চাপে নিলাম বাতিল হয়। গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এই 349টি রত্ন কিনে ভারতে ফিরিয়েছে। এগুলো দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে 5 বছরের জন্য প্রদর্শিত হবে এবং প্রথম 3 মাস গোদরেজ সবার জন্য প্রদর্শনের ব্যবস্থা করবে। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এটিকে সরকার ও বেসরকারি উদ্যোগের অনন্য সহযোগিতা হিসেবে উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই রত্ন ভারতের বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক। আজ ভারতের জন্য সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দিন। এই প্রত্নতাত্ত্বিক সম্পদ ভারতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। ভারতের আত্মার একটি অংশ আজ ফিরে এসেছে। পিপরাওয়ার রত্নের প্রত্যাবর্তন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জয়। এই পবিত্র রত্ন শান্তি ও মানবতার প্রতীক হিসেবে ভারতে চিরকাল সংরক্ষিত থাকবে। শাশ্বতী সরকার, নাগরিক। বেতন না পাওয়ায় কুয়েতে কর্মরত 130 জন বাংলাদেশি শ্রমিক গত মার্চ মাস থেকে 21 জুলাই পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে তারা দেশটির ফিনতাস থানায় কোম্পানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর স্থানীয় প্রশাসন কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তবে দেশটিতে ধর্মঘট নিষিদ্ধ, ফলে শ্রমিকদের কর্মবিরতিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়। তাদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠায় প্রশাসন। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান, কোম্পানিটি ইতোমধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকিদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। যোগাযোগ করার জন্য চিঠি দিই, এখনও আমরা চিঠি উত্তর পাইনি, কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং মালিককেও আমরা চিঠি দিয়েছি এবং
প্রতিনিয়ত যোগাযোগ করছি যেন তাদেরকে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে যেন ডিপোর্টেশন সেন্টার থেকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়, তাদের বকেয়া বেতন যেন পরিশোধ করা হয় এবং তাদেরকে যেন কাজে নিয়োগ করা হয়। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।